এটা কি ফাইজলামি নাকি বাবা? তুমি এসে বললে আর আমাকে বিয়ে করতে হবে? আমি এই বুড়ো মেয়েকে বিয়ে করতে পারবো না। এই কথা শোনা মাত্র শুভর মা শুভর দিকে এগিয়ে আসলেন। তিনি সবসময় শুভকে সাপোর্ট করতেন, কিন্তু আজকে তিনি শুভর এই ব্যবহার দেখে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বললেন, আমি তো আমার ছেলেকে এই শিক্ষা দেইনি। নিজের বাবার সাথে কিভাবে কথা বলতে হয় এইটাও তুমি জানো না। আম্মু, তুমি আমাকে মারলে, তুমিও আমার বিরুদ্ধে চলে গেলে। তোমার এটাই প্রাপ্য ছিল। তোমাকে এই শিক্ষা আমি আরো আগে দিতে পারলে আজ তুমি এমন হতে না। শুভ তখন কি করবে বুঝে উঠতে পারছিল না। তখন তার বাবা তার সামনে আসলেন, এরপর বললেন, আজ বিকালেই তোমার বিয়ে। যদি তুমি বিয়ে না করো তাহলে তোমার জন্য কি অপেক্ষা করছে সেটা তুমি নিজেও ভালো জানো। আজকে থেকে তোমার টাকা পয়সা সব কিছু বন্ধ। তুমি তোমার মতো চলো। যদি বিয়ে করো তাহলে সব কিছু আবার আগের মতো দেওয়া হবে। শুভ বুঝলো এখন তাকে বিয়েটা করতেই হবে, কারণ টাকা ছাড়া সে চলবে কিভাবে। সে মনে মনে ভাবলো বিয়েটা করে নিবে, এরপর মেয়েটাকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিবে। সেই জন্য সে তার বাবার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে বাবা, আমি বিয়েতে রাজি। তুমি বিয়ের ব্যবস্থা করো, আমি বিকালে বিয়ে করব। এরপর সোজা রুমে চলে গেল। বিকেলে তাকে নিয়ে যাওয়া হলো তার বাবার বন্ধুর বাসায়। সেখানে ছোট পরিসরে বিয়েটা হয়েই গেল। সব শেষে আস্তে আস্তে রাত হয়ে গেল। সে যখন বাসর ঘরে প্রবেশ করলো তখন তার মাথা নষ্ট হয়ে গেল, কারণ মেয়েটা মোটা একটা ঘোমটা দিয়ে বসে আছে। এই রকম মেয়ে পছন্দ করে না ও। সে ভিতরে প্রবেশ করতেই মেয়েটা তার পা ধরে সালাম করলো। তখন সে মেয়েটাকে সরিয়ে দিয়ে বলল, এই মেয়ে দেখো, তোমাকে আমি আমার স্ত্রী হিসেবে মানতে পারবো না। আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, আমি এই বিয়ে করতে চাইনি। বাবা বলেছে এই বিয়ে না করলে আমাকে টাকা পয়সা কিছু দিবে না, সেজন্য আমি বিয়েটা করেছি। কিন্তু সে মেয়েটার কাছ থেকে অন্য কোনো প্রতিক্রিয়া আশা করেছিল। মেয়েটা স্বাভাবিকভাবেই তার দিকে তাকালো, এরপর মুচকি এসে সোফায় গিয়ে শুয়ে পড়ল। কারণ সে আগে থেকেই জানতো তার স্বামী এই রকমই করবে। কারণ একটু আগেই তার শ্বশুর শাশুড়ি এখানে এসেছিলেন। তখন তার শ্বশুর তাকে বললেন, রহিমা, আমি জানি তোমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। আমি তোমার বাবাকে বারবার বলেছিলাম এই কাজটা না করতে, কিন্তু জানো মা, আমার ছেলেটা এরকম ছিল না। আগে পড়াশোনায় অনেক ভালো ছিল, কিন্তু একটা মেয়ে তার জীবনটা ধ্বংস করে দিল। রুহি কিছুই বুঝতে পারছে না। সে শুধু তাকিয়েছিল তার শ্বশুরের দিকে। সে বিশ্বাস করে তার বাবাকে। তার বাবা তার জন্য কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন না। তখন তার শাশুড়ি এগিয়ে এসে বললেন, আমি জানি না মা, তুমি আমার ছেলেটাকে ঠিক করতে পারবে কিনা, কিন্তু তুমি দুর্বল হলে চলবে না। তোমাকে শক্ত হাতে এই পরিবারের হাল ধরতে হবে। আমার একমাত্র সন্তান, সে যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে সেটা কোনোদিনও মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। একটা মেয়ে তার জীবনে এসেছিল, মেয়েটা তাকে ধোকা দিয়ে চলে যায়। এরপর থেকেই না আমার ছেলেটা এমন হয়ে গেছে। তার সামনে যদি নিজেকে দুর্বলভাবে উপস্থাপন করো তাহলে সে তোমাকে অত্যাচার করবে। আমাদেরকে ক্ষমা করে দিও। আমাদের সন্তানের ভালোর জন্য আমরা তোমার জীবনটাকে নষ্ট করে দিতে চাইনি, কিন্তু তোমার বাবার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলার সময় তিনি আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে বলেছেন। বলতে বলতে তিনি কান্না করতে শুরু করলেন। এটা দেখার পর রুহি তার শাশুড়িকে জড়িয়ে ধরে বলল, আম্মু, আপনি তো আমাকে চেনেন, ছোটবেলা থেকে আমাকে দেখেছেন। আমি কি করতে পারি সেটাও জানেন। আমি আপনার ছেলেকে আবার ঠিক করে দিব, আপনি কোনো চিন্তা করবেন না। তুমি পারবে মা, আমার বিশ্বাস তুমি পারবে। তুমি আমার ছেলেটাকে আগের মতো করে দাও। আমার ছেলেটাকে এভাবে দেখতে আমার যে ভিতরটা ফেটে যাচ্ছে। আমি কথা দিচ্ছি মা, যতদিন না আপনার ছেলেকে ঠিক করতে পারছি ততদিন আমি এই বাড়ি থেকে যাব না। এদিকে শুভ কোনো চিন্তা না করেই ঘুমিয়ে পড়ল। মেয়েটা যখন নিজে থেকে সবকিছু মেনে নিয়েছে তাহলে সে আর কষ্ট করবে কেন। কিন্তু যখন ঘুম ভাঙলো তখন বুঝতে পারলো তার উপরে পানি পড়ছে। সে চিৎকার করে সামনে তাকালো, দেখতে পেল মেয়েটা জগ নিয়ে দাঁড়িয়ে আছে। এই মেয়ে, এই এটা কি করছো তুমি? আপনি কি, হ্যাঁ, আজকে আমাদের বউ ভাত, এটা কি আপনি জানেন না? এতক্ষণ ধরে ঘুমাচ্ছেন কেন? তাড়াতাড়ি উঠুন। অনেকক্ষণ ধরে ডাকছিলাম কিন্তু উঠছিলেন না, তাই পানি ঢেলে দিলাম। এই মেয়ে, তোমার কি মাথা নষ্ট? তুমি আমার উপরে পানি ফেললে কেন? তোমার তো সাহস কম না? তুমি জানো আমি তোমাকে কি করতে পারি? আমার সাহসের কোনো কিছুই আপনি দেখেননি জুনিয়র, তাই যেটা বলছি শোনেন। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিন। যদি একটুও সময় নষ্ট করেন তাহলে কিন্তু আপনার জন্যই বিপদ আসবে। তোমার এত সাহস, তুমি আমাকে হুমকি দাও? আমি তোমাকে বলেছি না আমার সাথে স্ত্রীর অধিকার খাটাতে আসবে না? আমি তোমাকে স্ত্রী হিসেবে মানি না। আমি বিয়ে করতে চাইনি, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আপনাকে জোর করে বিয়ে দেওয়া হোক বা স্বাভাবিকভাবে সেটা আমি জানি না, কিন্তু আমি আপনাকে স্বামী হিসেবে মানি, তাই আমার কথা শুনতে হবে। যদি আমার কথা না শোনেন তাহলে আমিও আমার আসল রূপ দেখিয়ে দিব। বেশি রাগ দেখাতে আসবেন না আমার সাথে। তাড়াতাড়ি রেডি হয়ে
নিচে নামুন, আমার পরিবারের সবাই চলে আসবে একটু পর। শুভ তখন রেগে ওয়াশরুমে চলে গেল, কারণ এই মেয়েটার সাথে সে বেশি কথা বলতে চায় না। মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর। সে লুকিয়ে কয়েকবার মেয়েটার দিকে তাকিয়েও ছিল ঘুমানোর পরে, কারণ সে সরাসরি যদি মেয়েটার দিকে তাকায় তাহলে তো মেয়েটার মায়ায় পড়ে যেতে পারে। সেজন্য ঘুমিয়ে যাওয়ার পর তাকিয়েছিল মেয়েটার দিকে কিছুক্ষণ। রুহি তখন একটা দীর্ঘশ্বাস নিয়ে দাঁড়িয়ে থাকলো। সে কি পারবে তার শাশুড়িকে দেওয়াটা কথাটা রাখতে? কত বড় মুখ করে তো তাদেরকে বলে দিল, কিন্তু এটা কি তার দ্বারা সম্ভব? এই ছেলেকে কি সে ঠিক করতে পারবে? কিন্তু ছেলেটার মুখের ভিতরে আলাদা একটা মায়া আছে, যেটা সে গোপন করার চেষ্টা করে। রুহি নিজের অজান্তেই মুচকি হাসে, এরপর মনে মনে বলে, আমার জুনিয়র বর, আপনি কতদিন এভাবে থাকবেন? আমার মায়ায় আপনাকে পড়তেই হবে। আপনি কতদিন এভাবে থাকতে পারেন সেটা আমিও দেখে নিব। এরপর তারা নিচে নামলো। তাদেরকে দেখার জন্য তাদের আত্মীয় স্বজন সবাই আসলো। রুহি সবার সাথেই অনেক সুন্দর করে কথা বলছে। সবাই রুহিকে দেখে অনেক খুশি হয়েছে। রুহি এই বাড়িতে আগেও এসেছে, কারণ তার বাবা এবং তার শ্বশুর দুজনেই অনেক ভালো বন্ধু। একটু পর রুহির পরিবারের সবাই চলে আসলো। সবাইকে দেখে রুহি খুব খুশি হলো। ওদিকে শুভ রোবটের মতো শুধু চারিদিকে তাকাচ্ছিল। তার কোনো কিছুই ভালো লাগছে না। এত মানুষের মধ্যে থাকতে অসহ্য লাগছে। সেজন্য সে তার মায়ের কাছে গিয়ে বলল, আম্মু, আমার এসব ভালো লাগছে না, আমি বাইরে যেতে চাই। আমি কিছু জানি না, তোমার বাবাকে গিয়ে বলো। তুমি এখন বাইরে যেতে পারবে না। তোমার শ্বশুর বাড়ির লোকজন এসেছে, সবার সাথে কথা বলো। মানুষের মধ্যে থাকলে ভালো লাগবে। তোমরা কি করতে চাইছো আমাকে নিয়ে? তোমরা বললে বিয়ে করার কথা, আমি বিয়ে করে নিলাম। এসব কথা তো ছিল না। তোমরা শুধু বিয়ে করার কথা বলেছো, আমি বিয়ে করে নিয়েছি। এর বাইরে এসব নিয়ম কানুন আমি মানতে পারবো না। আমি বললাম না আমাকে কিছু বলে লাভ নেই। আমার আত্মীয় স্বজন এসেছে, আমি তাদেরকে নিয়ে ব্যস্ত। তুমি তোমার বাবাকে গিয়ে বলো যা বলার। আমার এসব ভালো লাগছে না। তোমার যদি রাগ দেখাতে হয় তাহলে তোমার বাবার সাথে গিয়ে দেখাও। শুভ আর কিছু না বলে সেখান থেকে রাগ করে চলে আসলো, কারণ সে জানে তার বাবা তাকে এই অনুমতি কখনোই দিবে না। সেজন্য সে রাগ করে একটা কোনায় গিয়ে বসে রইল। ওদিকে রুহির বোন দিশা রুহির রুমের ভিতরে গিয়ে দেখলো রুহি বসে আছে। তখন দিশা রুহির কাছে গেল। এরপর রুহির দিকে অদ্ভুত দৃষ্টি দিয়ে বলল, ওই রুহি, মালটা কেমন? রুহি এই কথা শোনার পর দিশার দিকে রাগে দৃষ্টি তাকিয়ে থাকলো। দিশা রুহির এইরকম চেহারা দেখে হাসি দিয়ে বলল, আরে মালটা কি তো দেখলাম একদম হেপি, কিন্তু এরকম করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? সবকিছু ঠিক আছে তো? এ তোর লজ্জা করে না? তুই তো জামাই বাবুর নামে এরকম কথা বলছিস? তোর কি লজ্জাবোধ বলতে কিছুই নেই? এখনই এসব শুরু করে দিলি? মাত্র কালই বিয়ে হলো। আমি ভুল কি বললাম? মালটা কেমন, সবকিছু ঠিক আছে তো? রুহি তখন এগিয়ে গিয়ে দিশার গালটা জড়িয়ে ধরলো। এরপর বলল, মালটা তো হেব্বি। এই কথা বলতেই দুজনে একসাথে হেসে উঠল। রুহির বাবা মা সবাই এসেছে। সবাই একসাথে আড্ডা দিচ্ছে, আর শুভ চুপচাপ বসে আছে এক কোণে। রুহি তখন তার কাছে গিয়ে বলল, এই আপনার কি ভদ্রতা বলতে কিছুই নেই? আমার বাসার লোকজন এসেছে আর আপনি এখানে চুপচাপ বসে আছেন। তাদের সাথে গিয়ে তো কথা বললেও পারেন। এই, আমাকে ডিস্টার্ব করবে না। আমি কি কথা বলবো তাদের সাথে? আমি চিনি না তাদের। এমনি এমনি গল্প করবো নাকি? চেনেন না বলেই তো বলছি, কথা বলেন। আস্তে আস্তে পরিচিত হয়ে যাবেন। এখন যান, তাড়াতাড়ি আমার আব্বু আম্মুর সাথে কথা বলেন। সবাই ভাববে আমাদের মধ্যে সমস্যা আছে। কি আর করার, বউয়ের কথা মতো চলে গেলাম শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতে। তাদের ভালো মন্দ জিজ্ঞেস করে রুমে চলে আসলাম। রুমে আসতেই দেখি আমার শালিকা বসে আছে। সে তখন আমার দিকে তাকিয়ে বলল, দুলা ভাই, সবকিছু ঠিক আছে তো? আমার বোনকে আপনি মানিয়ে নিতে পেরেছেন তো? দুই বোনের অবস্থা ঠিক একরকম, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, কারণ সেও চঞ্চল স্বভাবের। কি রকম করে জানি কথা বলছে। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, মানিয়ে নিতে পেরেছি। কি বলেন দুলা ভাই? এই রাগী মেয়েটা কি করে আপনি মানিয়ে নিলেন? আমার বোনকে তো আপনি চেনেন না, অসম্ভব রকম রাগী। তার মতের অমিল হলে আপনাকে মেরেও ফেলতে পারে। শুভ কথাটা শোনার পর কিছুটা ভয় পেয়ে গেল। এরপর দিশার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তোমার বোন কি সত্যি এতটাই রাগী? আর কি বলবো দুলা ভাই, কলেজে একটা ছেলে এসে তাকে প্রপোজ করেছিল। হঠাৎ জুতা খুলে ছেলেটাকে পিটিয়ে দিয়েছিল পুরো কলেজের সামনে। এখন ভাবেন আপনাকেও মারতে পারে। আপনি তো সবসময় ঘরের ভেতরে থাকেন, আপনাকে খুনও করে ফেলতে পারে।
কথাটা শোনার পর আমি একটা শুকনো ঢোক গিললাম। এরকম ভয়ঙ্কর একটা মেয়েকে বিয়ে করেছি এটা ভাবতেই পারছিলাম না। এরপর তার সাথে আরো বেশ কিছুক্ষণ কথা বললাম। শালিকার সাথে ভালোই আড্ডা জমে গেল। সে চলে যেতেই আমি চুপচাপ বসে রইলাম, কারণ সন্ধ্যার পর আমাকে বের হতে হবে। আমার বন্ধুরা বসে আছে আমার অপেক্ষায়। সন্ধ্যার সময় শ্বশুরবাড়ির সবাই চলে গেল, সেই জন্য আমি বাইরে চলে আসলাম। বাইরে আসতে আমার বন্ধু রাফি আমাকে দেখে বলল, আসলে ম্যাম, ওই যে দেখেন বাইরে দাঁড়িয়ে আছে 20 টাকার মতো পথ শিশু। আসলে ম্যাম, ওরা স্যারদের সাথে এসেছে, তাদের সবার খাবারের টাকাও এখানে এড আছে। আপনি স্যারকে জিজ্ঞেস করতে পারেন, স্যারই আমাদের বলেছেন ওদের যা লাগে দাও। তুই এমন ছিলি না, আমি কত গর্ব করতাম তোকে নিয়ে, কিন্তু এটা কিভাবে করতে পারলি? এই বাড়ি ভর্তি মানুষের সামনে আমাদের অপমান করতে পারলি? তোর লজ্জা করে না? নিজের থেকে বড় একটা মেয়েকে ভালোবাসার কথা বলিস, সে তো ওর থেকে বড়, সেটা কি তুই জানিস না? এরপরেও এসব ভাবলি কি করে? দুস্থ, এটা কিভাবে সম্ভব? শুনলাম তুই নাকি বিয়ে করে ফেলেছিস। আর বলিস না দোস্ত, জোর করে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। যদি বিয়ে না করতাম তাহলে আমাকে টাকা পয়সা সবকিছু দেওয়া বন্ধ করে দিত। আচ্ছা ঠিক আছে, সজীব আমাদের জন্য অপেক্ষা করছে, চল পার্টিতে যাবি না? শুভ তখন রাফির কথা শুনে কিছুক্ষণ ভাবলো, এখন কি পার্টিতে যাওয়া ঠিক হবে? পরে বাসায় গেলে যদি আবারও ঝামেলা হয়। আবার এটাও মনে হচ্ছে যদি আজ পার্টিতে না যায় তাহলে তার বন্ধুরা ভাববে সে বিয়ে করে বইয়ের আঁচলে তলে ঢুকে গেছে। সেজন্য সে রাফিকে বলল, হ্যাঁ দোস্ত, চল আমরা দুজন যাই। সজীব নিশ্চয়ই আগে থেকেই গিয়ে বসে আছে। এরপর দুজন পার্টির উদ্দেশ্যে রওনা দিল। সেখানে যাওয়ার পর বন্ধুদের পাল্লায় পড়ে শুভ অনেক ড্রিঙ্কস করে ফেলল। শুভর মাথা ঠিক ছিল না, সেজন্য সেখানেই শুয়ে পড়ল। জায়গাটা বেশ ভয়ঙ্কর। এখানে এসেই তার পরিচয় হয় শুভ আর সজীবের সাথে। এই জায়গাটা অনেক সময় মাদকের ব্যবসাতেও হয়। শুভ এইসব দেখে কিছুই বলতে পারে না, কারণ সেও এখানকার একজন সদস্য। সেও এখানে মাদক সেবন করার জন্যই আসে। শুভ মাদকের প্রতি আসক্ত হয়ে গেছে যখন থেকে রিয়া তাকে ছেড়ে চলে গেছে। সজীবের সাহায্যে শুভ তার বাসায় গেল। বাসায় পৌঁছে দেখলো সবাই ঘুমিয়ে আছে, সেজন্য রুমে চলে গেল। আমি রুমের মধ্যে খাবার নিয়ে এসেছি। নিচে বসে খেতে ভালো লাগছিল না, আর এখনো জামাই আসেনি। হঠাৎ করে সে রুমে ঢুকলো। আমি তো তাকে দেখে পুরো অবাক হয়ে গেলাম, কারণ সে পুরো মাতাল ছিল। সে আমার দিকে তাকিয়ে কোনো কথা না বলেই বিছানায় গিয়ে ধপাস করে শুয়ে পড়লো। আমি মন খারাপ করে ফেললাম। আমার জামাই মাদকাসক্ত, এটা আমি জানতামই না। এরপর আমি তার কাছে গেলাম, গিয়ে তার শরীর থেকে জামাটা খুলে দিলাম, কারণ এই অবস্থায় থাকলে শরীর খারাপ করতে পারে। বাইরে প্রচণ্ড কুয়াশা পড়েছে, সেই জন্য জ্যাকেটটা ভিজে গেছে। তার পায়ে থাকা জামাটা খুলে উপরে একটা চাদর জড়িয়ে দিয়ে আমি একটা চাদর নিয়ে এসে সোফায় শুয়ে পড়লাম। খেতে ভালো লাগছিল না, শেষে কিনা এরকম একটা ছেলেকে আমি বিয়ে করলাম। কিন্তু আমি যখন সিদ্ধান্ত নিয়েছি তাকে ঠিক করব, তাহলে এই দায়িত্বটা এখন থেকে আমার। আমি তাকে ঠিক করেই ছাড়বো। মুখের উপরে পানি ছিটে পড়তেই শুভ লাফ দিয়ে ঘুম থেকে উঠল, কিন্তু আজকে মনে হচ্ছে একটু লেট হয়ে গেছে। শুভ তখন রুহির দিকে তাকিয়ে বলল, আজ আবার কি হয়েছে? তখন রুহি শুভর সামনে লেবুর রস মিশ্রিত একটা গ্লাস ধরলো। শুভ রুহির দিকে চুপচাপ তাকিয়ে থাকলো। রুহি শুভর এমন তাকিয়ে থাকা দেখে ভয়ঙ্কর রূপ ধারণ করলো। এটা খেয়ে নিন, নেশা কেটে যাবে। আমি বেশ অবাক হলাম তার এরকম ব্যবহারে। আমি নেশা করে এসেছি, এরপরেও কোনো কথা বলছে না, উল্টো আমাকে নেশা কাটানোর জন্য সহযোগিতা করছে। আমি তখন এটা শোনার পর লেবু মিশ্রিত পানিটা খেয়ে ফেললাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। নিচে আসার পর দেখলাম আমার আব্বু অফিসে চলে গেছেন। আমি তখন আম্মুর সাথে বসে কথা বলছিলাম। আমি আম্মুকে বললাম, আম্মু তাড়াতাড়ি ব্রেকফাস্ট দাও, আমার অনেক খিদে পেয়েছে। যাও নিজের বউকে গিয়ে বলো, এখন আমি আর এসব পারবো না। অনেকদিন তো আমি খাবার খাওয়ালাম, এখন বিয়ে করেছো, বউকে গিয়ে বলো। শুভ তখন তার আম্মুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ রুহির সামনে এখন সে পড়তে চায় না। সকালে এই মেয়ের রূপ দেখালো, সেই রূপ দেখার পর শুভ কেমন জানি ভয় করছে। শুভ তখন নিজের মনে মনে বলল, শুভ, তুই একটা মেয়েকে ভয় পাচ্ছিস, এটা কিভাবে সম্ভব? মনের ভিতরে এক বালতি সাহস জুগিয়ে চলে গেলাম মেয়েটার সামনে। এরপর বললাম, এই যে আমাকে ব্রেকফাস্ট দাও। যান, গিয়ে টেবিলে বসুন।
আমি নিয়ে আসছি। এরপর রুহি ব্রেকফাস্ট নিয়ে আসলো, কিন্তু তার মুখটা দেখে মনে হলো কেমন জানি শুকনো। ঘুম থেকে ওঠার পর রুমের মধ্যে খাবারের প্লেট দেখেছি, তার মানে কি সে খায়নি? আমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিল। কেমন জানি মেয়েটার প্রতি মায়া হলো। আমি ব্রেকফাস্ট শেষ করে রুমে চলে আসলাম। একটু পরে সেও আসলো। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, তুমি কালকে রাতে খাবার খাওনি, আর আজকে সকালেও দেখলাম ব্রেকফাস্ট করলে না, মুখটা তো শুকনো লাগছে, কিছু হয়েছে কি? না, কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। শুভর মায়া কাজ করলো মেয়েটার প্রতি, সেজন্য তাকে বলল, তুমি এখানে বসো, আমি এখনই যাচ্ছি, গিয়ে তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি। বলে শুভ নিচে চলে গেল। রুহি শুভর দিকে তাকিয়ে আছে। শুভ কি করছে সেটা সে নিজেও জানে না। শুভ ব্রেকফাস্ট নিয়ে ওপরে চলে আসলো, রুহির সামনে সেটা রাখলো। রুহি অবাক হয়ে শুভর দিকে তাকিয়ে আছে। শুভ তাকে বলল, এভাবে আমার দিকে না তাকিয়ে তাড়াতাড়ি খাবারটা শেষ করো। রুহি চুপচাপ খাবার খেতে শুরু করলো। তার ভীষণ আনন্দ হচ্ছিল, কারণ কিছুটা হলেও শুভর মধ্যে পরিবর্তন এসেছে। আসলে একটা মেয়ে চাইলেই একটা ছেলেকে পরিবর্তন করে দিতে পারে, আবার একটা ছেলেকে ধ্বংসও করে দিতে পারে, যে এরকম শুভকে ধ্বংস করে দিয়েছে তার এক্স গার্লফ্রেন্ড। রুহি শুভর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু হঠাৎই শুভ এমন একটা প্রশ্ন করে বসলো, যেটা শোনার পর রুহির মাথাটা গরম হয়ে গেল। শুভ রুহির দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। আমি তো তোমাকে এই বলে ডাকছি, তোমার নামটা কি বলো তো? কথাটা শোনার পর রুহির মাথাটা গরম হয়ে গেল, চোখ মুখ লাল করে বলল, কি, আপনি আমার নাম জানেন না? নাম না জেনেই আমাকে বিয়ে করে ফেলেছেন? শুভ তখন রুহির দিকে কিছুটা অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। আসলে আমি এই বিয়েতে রাজি ছিলাম না, আমাকে জোর করে বিয়ে দিয়েছে, সেজন্য মেয়ের নাম পর্যন্ত জানতে চাইনি। আমার নাম রুহি, আর আজকে থেকে আমাকে রুহি বলেই ডাকবে। শুভ তখন রুহির দিকে তাকালো। মেয়েটার নামের মতো সেও সুন্দর। তখন শুভ তাকে বলল, আচ্ছা, তুমি কেন আমার সাথে সংসার করছো? আমি জানি কালকে তুমি আমাকে নেশাগ্রস্ত অবস্থায় পেয়েছো, আমি জানি এটা কোনো মেয়ে মেনে নিবে না, তাহলে তুমি কেন আমার সাথে সংসার করছো? তোমার বাবাও তো বড়লোক মানুষ, চাইলেই আমাকে ছেড়ে চলে গিয়ে ভালো একটা ছেলেকে বিয়ে করতে পারো, তুমি আমাকে ছেড়ে চলে যাও না কেন? মুহূর্তের মধ্যেই রুহির মুখটা কালো হয়ে গেল। শুভ অবাক হয়ে যায় এইরকম রিয়াকশন দেওয়ার মানেটা কি। সে তো ভালোর জন্যই এই কথাটা বলল। তখন রুহির শুভর দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে বলল, এই ছেলে, তুই নিজেকে কি মনে করিস? যা ইচ্ছে তাই করবি? আমাকে তোর কথা মতো চলতে হবে এটা ভেবে থাকলে ভুলে যা, কারণ তোকে আজ থেকে আমার কথা মতো চলতে হবে। আর এইরকম কথা যদি আর একবার মুখে আনিস, তাহলে তোকে শেষ করে দিয়ে আমি এখান থেকে চলে যাব। যেদিন এখান থেকে চলে যাব সেদিন তোকে শেষ করে চলে যাব। কথাটা শোনার পর আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলাম। সে আমাকে তুই করে বলতেছে, এই মেয়ে তো আসলেই অভদ্র। আমি রেগে সেখান থেকে চলে আসলাম। এই জন্যই মানুষের উপকার করতে নেই। আমি বাসা থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। আমরা সবাই বসে যেখানে আড্ডা দেই সেখানে গিয়ে দেখলাম সবাই ক্যারাম খেলাতে ব্যস্ত, আর এক কোণে সজীব চুপচাপ দাঁড়িয়ে আছে। তাকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছে। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার দোস্ত, তুই মন খারাপ করে বসে আছিস কেন? কোনো সমস্যা হয়েছে? আর বলিস না দোস্ত, আমার ছোট বোনটা অনেক অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আমি টাকাগুলো কিছুতেই ম্যানেজ করতে পারছি না। কথাটা শোনার পর শুভর অনেক খারাপ লাগলো। তার বন্ধুর ছোট বোন তো তারও ছোট বোনের মতো। শুভ তখন তার দিকে তাকিয়ে বলল, কোনো চিন্তা করবি না দোস্ত, এই নে আমার কার্ড, এখানে মনে হয় 1 লক্ষ টাকার মতো আছে। এগুলো নিয়ে আপাতত তোর বোনকে হসপিটালে ভর্তি কর, যদি আরো প্রয়োজন হয় আমি বাবার কাছ থেকে এনে দিব। তখন সজীব শুভকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল, দোস্ত, তুই আমার অনেক বড় একটা উপকার করলি। আমি অনেক চিন্তায় ছিলাম এই টাকাগুলো নিয়ে, তুই আমাকে বাঁচালি দোস্ত। আরে, বন্ধুত্বের মধ্যে আবার ধন্যবাদ দিতে হয় নাকি? তোর বোন তো আমার বোনের মতোই। আর দেরি করিস না, ওকে নিয়ে হসপিটালে ভর্তি কর। সজীব চলে গেল। তখন শুভ আর রাফি বাইক নিয়ে ঘুরতে বের হলো। সন্ধ্যার দিকে রাফি আর শুভ আবারও চলে গেল পার্টিতে। এর মধ্যে একবারও বাসায় যায়নি সে। বাড়ি বসে রাফির সাথে আড্ডা দিচ্ছিল, তখন অপরিচিত নাম্বার থেকে একটা ফোন আসলো শুভর ফোনে। ফোন ধরার সাথে সাথে কেউ বলল, কি ব্যাপার, আপনার বাড়ি ঘর নেই? সকালে বাড়ি থেকে বের হয়ে গেছেন, এখনো বাসায় ফিরে আসার কোনো নাম নেই? ফোনের মধ্যে এত জোরে কথাটা শোনার পর শুভর মাথাটা কিছুটা গরম হয়ে গেল।
শুভ তখন তাকে বলল, আমার এখনো কাজ আছে, ফিরতে হলে রাত হবে। তুমি খেয়ে শুয়ে পড়ো। আমার জন্য অপেক্ষা করতে কে বলেছে? বলেছিলাম না আমার প্রতি দায়িত্ব দেখাতে হবে না? বলেই শুভ ফোনটা রেখে দিয়ে পার্টি করতে শুরু করলো। আজকে আগের ন্যায় মদ খেয়ে মাতাল হয়ে বসে আছে। তখন হঠাৎ করেই সজীবকে দেখতে পেল। শুভ সজীবকে দেখে বলল, দোস্ত, তোর বোন অসুস্থ আর তুই এখানে? আরে দোস্ত, একদিন না খেলে আমার মাথা নষ্ট হয়ে যায়, সেজন্য চলে আসলাম, একটু খেয়েই চলে যাব। শুভ তখন হাসলো, কারণ নেশা মানুষকে ঠিক কতটুকু আকৃষ্ট করতে পারে তাদেরকে না দেখলে শুভ বুঝতো না। তাদের সাথে শুভর পুরনো কোনো বন্ধুত্ব নেই। এই 4 বছরেই তাদের সাথে ঘনিষ্ঠ হয়েছে। হঠাৎই শুভর প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো। সেজন্য আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় পৌঁছানোর পর কালকের মতো আজকেও দেখলো কেউ জেগে নেই, কিন্তু তার রুমে লাইটটা জ্বলছে। তার মানে কি রুহি এখনো জেগে আছে তার জন্য? ওদিকে রুহির অনেক রাগ হচ্ছিল বসে থাকতে থাকতে। হঠাৎই শুভকে রুমে ঢুকতে দেখলো। সে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না, মুখ থেকে বাজে স্মেল আসছিল। রুহি এগিয়ে গিয়ে শুভকে ধরলো, কিন্তু শুভ নিজেকে সামলাতে না পেরে রুহি উপরেই পড়ে গেল। রুহি কোনো মতো ধরে বিছানায় নিয়ে আসলো। তখন শুভ রুহির দিকে তাকিয়ে বলল, বউ, আমার না খুব ঠান্ডা লাগতেছে। আমি তখন এরকম কথা শুনে বেশ চমকে গেলাম, কারণ সে একদম বাচ্চাদের মতো কথা বলছিল। মদ খাবার পর মানুষের অবস্থা কিরকম হয় সেটা আমি কোনোদিনও দেখিনি, কিন্তু আমার জামাইকে দেখে সেটা বুঝতে পারলাম। সে কিছু না বলেই আমাকে জড়িয়ে ধরে বলল, এখন ঠিক আছে, এখন গরম লাগতেছে, আসলে অনেক ঠান্ডা লাগছিল। হা 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 হা। রুহি তখন শুভকে জড়িয়ে ধরে কান্না করে বলল, কেন তুমি এরকম করো? তুমি কি বোঝো না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি? তারপরও কেন এরকম কষ্ট দাও আমাকে? শুভ কিছুক্ষণ রুহির দিকে অপলক ভাবে তাকিয়ে রইল। তার চোখে এক ভয়ঙ্কর নেশা কাজ করছিল। হঠাৎই সে রুহির দিকে এগিয়ে আসতে শুরু করলো। রুহি কিছুটা ভয় পেয়ে গেল। শুভ রুহির ঠোঁটের সাথে তার ঠোঁট মিশিয়ে দিল। রুহি তাকে সরানোর চেষ্টা করছিল, কিন্তু শুভ নেশাগ্রস্ত অবস্থায় রুহির উপরে জোর করে তার স্বামীর অধিকার খাটালো। তবে রুহিও শেষে সম্মতি দিল, কারণ তার নিজের স্বামীই তো। একদিন না একদিন তো শুভ তাকে মেনে নিবেই, এটা রুহির বিশ্বাস। এই প্রথম কোনো পুরুষের স্পর্শ রুহির শরীরে লাগলো। সে ভীষণ খুশি ছিল, কারণ শুভ নেশাগ্রস্ত অবস্থায় আসুক আর সুস্থ অবস্থায় আসুক, রুহির কাছে সে তো এসেছে। তবে শুভর স্বভাবের মধ্যে এখনো সেই ছোটবেলার ছাপ রয়ে গেছে। রুহি তার শাশুড়ির মুখে শুনেছে শুভ ছোটবেলায় বেশ চঞ্চল ছিল, সারাক্ষণ এটা ওটা বলে পুরো বাড়ি মাতিয়ে রাখত, কিন্তু এখন খুব প্রয়োজন ছাড়া কথা বলে না। রুহি তখন শুভকে জড়িয়ে ধরে তার কপালে একটা চুমু দিয়ে বলল, তুমি খুব তাড়াতাড়ি আমাকে মেনে নিবে, আমি তোমাকে ঠিক করে ফেলবো শুভ, তোমাকে ঠিক হতেই হবে। বলেই রুহি শুভর বুকে শুয়ে পড়ল। ওদিকে সকালে ঘুম থেকে উঠে বুক ভারী কিছু অনুভব করলো শুভ। সে তখন তার শরীরের দিকে তাকালো, এরপর বুকের উপর রুহিকে শুয়ে থাকতে দেখলো। শুভ কিছুক্ষণ চুপ করে থাকলো, এরপর বুঝতে পারলো কি হয়েছে কালকে রাতে। শুভ ভীষণ ভয় পেয়ে গেল, হয়তো রুহি তার উপর রাগ করবে এই কারণে। শুভ নড়াচড়ার শব্দে রুহিরও ঘুম থেকে উঠে গেল। শুভ রুহির দিকে তাকাতেই দেখলো রুহি তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। শুভ এটা দেখে আরো ভয় পেয়ে গেল, কিন্তু শুভ তো নিজের ইচ্ছায় কিছু করেনি। কাল নেশার ঘরে কি করেছে সে নিজেও জানে না। রুহি তখন তার উপর থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে গেল, কোনো কথা বলল না। রুহি ফিরে আসার পর শুভ ওয়াশরুমে গেল। শাওয়ার নিয়ে যখন বের হলো তখন দেখলো রুহি রুমে নেই। শুভর অনেক ভয় লাগছিল রুহি তার আব্বু আম্মুকে সব সত্যি কথা বলে দিবে নাকি, কিন্তু নিচে যাওয়ার পর সবকিছু স্বাভাবিক দেখলো। শুভ বুঝলো তার ভুল হয়েছে, তাকে ক্ষমা চাইতে হবে। তাই ব্রেকফাস্ট করে যখন দুজনের রুমে আসলো তখন শুভ রুহির দিকে তাকিয়ে বলল, আসলে কালকে রাতের জন্য আমি সত্যি দুঃখিত। আমি বুঝতে পারিনি কি থেকে কি হয়ে গেছে। আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, সেই জন্য তোমার সাথে এরকম একটা কাজ করে ফেলেছি। জামাইয়ের মুখে এমন একটা কথা শুনে আমার অনেক হাসি পাচ্ছিল, কারণ সে নিজের স্ত্রীর সাথে সম্পর্ক করেছে, আবার ভয়ও পাচ্ছে। আমি তখন তার থেকে আরেকটু মজা নেওয়ার জন্য বললাম, আমার সাথে এরকম একটা কাজ তুমি কিভাবে করতে পারলে? তুমি জোর করে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছো, আমি তোমার নামে মামলা করব। এই কথা শোনার পর আমি আকাশ থেকে পড়লাম। আমি তার স্বামী, তার সাথে আমার সম্পর্ক হতেই পারে, তাই বলে সে মামলা করবে আমার নামে? আমি তখন তাকে বললাম, আমি না তোমার স্বামী, তুমি আমার নামে মামলা করবে? স্বামী স্ত্রীর মধ্যে এরকম হতেই পারে, এর জন্য মামলা করতে হয় নাকি? তার মুখে বোর্ড একটা শুনে আমি তার দিকে এগিয়ে গেলাম। শুভ পিছিয়ে চলে যাচ্ছে, আমার কাছে অনেক মজা লাগছে বিষয়টা। আমি তখন তার গাল টেনে দিয়ে বললাম,
তুমি তো বললে আমাকে বউ হিসেবে মানো না, আবার এখন বলছো বউ। বিপদে পড়লে বউ আর বিপদে না পড়লে বউ হিসেবে মানি না। যদি মানো সম্পূর্ণ মানতে হবে, এরকম বাটপারি আমি মানবো না। বলেই রুহি শুভর সামনে থেকে চলে গেল। রুহির এইরকম ব্যবহারে শুভ বেশ আশ্চর্য হয়ে গেল। মেয়েটা এইরকম ব্যবহার করলো কেন? শুভ তো ভাবছিল রুহি রাগ করে ওর সাথে কথা বলবে না, হয়তো আব্বু আম্মুর কাছে শুভর নেশা করার বিষয়টাও বলে দেবে। কিন্তু রুহি কোনো কথা না বলে শুভকে আরও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছিল। এভাবে দেখতে দেখতে 15 দিন কেটে গেল। প্রতিদিন শুভ মদ খেয়ে বাসায় ফিরত, কিন্তু সেটা ওর পরিবারের কেউ জানতেও পারত না। রুহি এমনভাবে সবকিছু সামলে নিত যেন কেউ বিষয়টা জানতে না পারে। রুহি রুমের মধ্যে খাবার নিয়ে চলে আসলো। প্রতিদিনই সে না খেয়ে শুভর জন্য অপেক্ষা করত। রুহির প্রতি একটা মায়ার আকৃষ্ট হয়ে গেছিল শুভ। এখন রুহিকে না দেখলে শুভর ভালো লাগে না, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। কিন্তু আজকে যখন শুভ পার্টিতে গেল, তখন পার্টি থেকে ফিরে আসার সময় দেখলো কিছু লোক ওদের ফলো করছে। শুভ তাদের দেখে রাফি আর সজীবকেও দেখলো। তারা দুজন লোকগুলোকে দেখে দৌড়াতে শুরু করলো। শুভ পিছন পিছন ডাকতে শুরু করলো। তখন সজীব থেমে শুভর দিকে তাকিয়ে বলল, দোস্ত, এই ব্যাগটা রাখ, আমি ব্যাগ নিয়ে দৌড়াতে পারছি না, আর এই লোকগুলো আমাদেরকে তাড়া করছে। তুই একটা কাজ কর, তোর কাছে এই ব্যাগটা সুরক্ষিত রাখবি, এখানে আমার বোনের ঔষধ আছে। সজীব শুভর হাতে ব্যাগটা দিয়ে দৌড় দিল। শুভ বোকার মতো সেটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলো। তখন দুইজন লোক এসে শুভর হাত ধরে ফেললো। শুভ কিছুই বুঝতে পারছিল না। তারা কিছু বলার সুযোগ না দিয়ে ওকে টেনে নিয়ে গাড়িতে উঠিয়ে ফেললো। শুভ এখনো কিছু বুঝতে পারছিল না। নেশার কারণে লোকগুলোর মুখ ঠিকমতো দেখতেও পারছিল না। তারা কেন শুভর সাথে এরকম করছিল কিছু স্পষ্ট হচ্ছিল না। তারা শুভকে নিয়ে একটা অফিসে গেল। সেখানে যাওয়ার পর শুভ বসেছিল, কোনো কথা বলছিল না। একটু পর তারা শুভর মুখের উপরে পানি ছুঁড়ে ফেললো। তখন শুভ কিছুটা হুঁশে ফিরল। এরপর চারিদিকে তাকিয়ে দেখতে পেল এটা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর অফিস। শুভ তখন তাদের দিকে তাকিয়ে বলল, আপনারা কারা আর আমাকে কেন ধরে নিয়ে এসেছেন এখানে? তখন যে দুইটা লোক শুভকে ধরে নিয়ে এসেছিল তারা শুভর সামনে এসে বসলো। এরপর রেগে একজন বলতে লাগলো, অনেক দিন থেকে তোদেরকে খুঁজছিলাম। এই এলাকার মাদক ব্যবসা করিস তাই না? তোকে হাতে নাতে আজকে আমরা ধরেছি। তোর কাছে ইয়াবা সহ অনেক মাদক ছিল, তোর জীবন তো আবার শেষ হয়ে গেল। শুভ এই কথা শোনার পর আশ্চর্য হয়ে গেল। এরপর ভয় পেয়ে তাদেরকে বলল, কি বলছেন এসব? আমি এসব কোনোদিনও করি না। আর আমার কাছে মাদক আসলো কিভাবে? আমার বন্ধু তো তার বোনের ওষুধ দিয়ে গেছে এই ব্যাগটার ভিতর। তারা দুজন পালিয়ে চলে গেছে আপনাদের ভয়ে। আপনারা একটু কষ্ট করে চেক করুন ব্যাগটা, এখানে মাদক নেই, বিশ্বাস করুন। কথাটা শোনার পর তারা দুজনেই হাসতে শুরু করলো। শুভ তখন তাদের গলার দিকে তাকালো। দুজনের গলায় একটা করে কার্ড ঝুলছিল। কার্ডের মধ্যে দুজনের নাম লেখা ছিল। একজনের নাম আরিফ ও আরেকজনের নাম রাজীব। তাদের হাসি দেখে শুভ কিছুটা ভয় পেয়ে গেল। এরপর রাজীব নামের লোকটা শুভ থেকে তাকিয়ে বলল, আমাদের সামনে ফাজলামি করছিস? তোর বন্ধু দিয়ে গেছে এটা তার বোনের ঔষধ হিসেবে, তাই না? এত বড় বেগে একজন মানুষের ঔষধ থাকে, তাই না? তুই কি আমাদের বলদ ভেবেছিস? জানিস এটার ভিতরে কি ছিল? এটার ভিতরে ফেন্সিডিল, ইয়াবা সহ বিভিন্ন রকম মাদক দ্রব্য ছিল। তোকে আমরা ইয়াবা ব্যবসা করতে ধরেছি, তাই তোকে আমরা ছাড়ব না, তোর নামে কেস হবে। বিশ্বাস করেন আমি এসবের কিছুই জানি না। আমার বন্ধুরা এটা আমার কাছে দিয়ে গেছে। আপনারা তো দেখেছেন আমরা 3 জন ছিলাম, 2 জন পালিয়ে গেছে আর আমাকে ধরে নিয়ে এসেছেন। আর একটাও মিথ্যা বলার চেষ্টা করবি না। সব চোর ধরা খাওয়ার পর বলে সে কোনো দিন চুরি করেনি, তাকে বাধ্য করা হয়েছে চুরি করার জন্য। তাই এসব মিথ্যা কথা বলে আজ পার পাবি না। বিশ্বাস করেন আমি এসবের সাথে জড়িত না। আমার বাবা RS কোম্পানির চেয়ারম্যান আরমান চৌধুরী, আমি তার ছেলে শুভ চৌধুরী। আপনারা আমার ব্যাপারে খোঁজ নিতে পারেন। আমার বন্ধুরা এসব করতে পারে, কিন্তু আমি এসবের কিছুই জানি না। বিশ্বাস না হলে খোঁজ নিয়ে দেখতে পারেন ওই ক্লাবের ম্যানেজারের কাছ থেকে। আমি 4 বছর থেকে ওখানে যাই শুধু ড্রিঙ্কস করার জন্য। লোকগুলো তখন নিজেদের মধ্যে কিছু একটা বলাবলি করলো। এরপর শুভর দিকে তাকিয়ে বলল, তুমি তো অনেক ভালো একজন লোকের সন্তান, তুমি এসবের সাথে কিভাবে জড়িয়ে পড়লে? আমরা তো ভাবতেও পারছি না ওনার মতো একজন সমাজসেবী মানুষের ছেলে এত খারাপ কিভাবে হতে পারে। শুভ তখন তার কাহিনী তাদেরকে খুলে বলল। তারপর কিছুক্ষণ চুপ করে থাকলো। এরপর আরিফ নামের লোকটা শুভকে বলল, তুমি যেই পথে গিয়েছো সেই পথে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে।
এটা করে তুমি অকালে মৃত্যুবরণ করবে। এখনও তোমার সারা জীবন পড়ে আছে। শুভ কোনো কথা না বলে মাথা নিচু করে আছে। এরই মধ্যেই একটা মেয়ে দৌড়ে আসলো, এসে তাদের সামনে দাঁড়িয়ে পড়ল। স্যার, ওনার নাম্বারে ফোন এসেছে। শুভ তখন দেখতে পেল তার ফোনটা ওই মেয়েটার হাতে। রাজীব নামের লোকটা বলল, তানিয়া, ফোনটা রিসিভ করে আমার কাছে নিয়ে এসো। যেই বলা সেই কাজ। মেয়েটা ফোনটা রিসিভ করে লোকটার হাতে দিল। ওদিকে শুভর জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত রুহি। ভোর হয়ে গেছে, এখনো শুভ ফিরেনি, তাই আরও চিন্তায় পড়ে গেল। শুভ তো এরকম করে না কখনো, সময় মতোই চলে আসে। সেজন্য রুহি অনবরত শুভকে কল করতে লাগলো। প্রায় 100-এর উপরে কল করেছে, কিন্তু শুভ ফোন রিসিভ করেনি। ভোর তখন প্রায় 4:30। শুভ ফোন রিসিভ করলো। রুহি তখন ফোন ধরতেই কান্না করে বলল, এই শুভ, তুমি কোথায়? এখনো বাসায় ফিরলে না কেন? কি হয়েছে? তখন ওপাশ থেকে কেউ একজন গম্ভীর কণ্ঠে বলে উঠল, আপনি শুভ চৌধুরীর কে হন? রোহিত তখন লোকটার কণ্ঠ শুনে চিনতে পারল না, সেজন্য সে কান্না করে বলল, আমি তার স্ত্রী। শুভ কোথায়? ফোন রিসিভ করছে না কেন? ও আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার স্বামীকে আমরা নিয়ে এসেছি। আমরা তার আত্মীয়। কালকে সকালে সে বাসায় ফিরে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না, ঘুমিয়ে পড়ুন। রোহি মনে মনে কিছুটা শান্তি পেল। এর সাথে শুভর প্রতি অনেক রাগ হলো। সে রুহিকে বলে তো তার আত্মীয়ের বাড়িতে যেতে পারত, কি আর করার। ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল, কারণ সারা রাত ঘুম হয়নি। ওদিকে শুভ তখন অবাক হয়ে গেল তাদের কথা শুনে। তারা তখন শুভর দিকে তাকিয়ে বলল, দেখো, তুমি ভালো পরিবারের সন্তান, তুমি এসবের সাথে জড়িয়ে নিজের জীবন নষ্ট করতেছো। আমরা তোমাকে একটা সুযোগ দিতে চাই। তোমার সাথে তো 2টা ছেলে ছিল, ওই 2টা ছেলেকে দেখো, তারা যদি এরা হয় তাহলে তুমি অনেক বড় বিপদের মধ্যে আসো। রাজীব সাহেব শুভর সামনে একটা ছবি ধরল। শুভ ছবিটার দিকে তাকাতেই অবাক হয়ে গেল, কারণ এখানে রাফি এবং সজীবের ছবি ছিল। শুভ তখন তাদের দিকে তাকিয়ে বলল, আরে স্যার, এরাই তো আমার বন্ধু। সর্বনাশ, তুমি কি জানো কার লোকেরা? এরা এই শহরের সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী শিহাবের লোকজন। অনেক দিন থেকে মাদক ব্যবসা করে। তুমি এদের পাল্লায় কিভাবে পড়লে? এরা তোমাকে নষ্ট করে দেওয়ার জন্য তোমার পিছে লেগেছে। আজ সুযোগ পেয়েই তোমাকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছিল। এসব কি বলছেন স্যার? আমার বন্ধুদের আমি বিশ্বাস করি, তারা এরকম কাজ কোনোদিন করতে পারে না। তখন আরিফ সাহেব একটা ফাইল নিয়ে আসলেন, এসে শুভর সামনে ধরে বললেন তাদের বিরুদ্ধে কতটা কেস দেখার জন্য। এটা দেখার পর শুভ অবাক হয়ে গেল। তখন তিনি শুভর দিকে তাকিয়ে বললেন, দেখো শুভ, জীবনের একটা মানে আছে, তুমি জীবনের মানেটাই নষ্ট করছো। তুমি কি বন্দুক চালাতে জানো? শুভ এই কথা শোনার পর অবাক হয়ে গেল। তারা কি সব বলছে? শুভ সন্দেহের চোখে তাকিয়ে বললেন, আমি স্যার বন্দুক চালানো তো বহুদূর, জীবনে বন্দুক হাতেও নেইনি। তুমি এক কাজ করবে, কালকে থেকে তুমি আমাদের সাথে দেখা করবে। আর পড়াশোনা কতদূর পর্যন্ত করছো? আসলে স্যার, আমি অনার্স 2nd ইয়ারে উঠে আর পড়াশোনা করিনি। আব্বু আমাকে ভার্সিটিতে ভর্তি করে দিয়েছিল, কিন্তু আমি ওখানে যাওয়া বন্ধ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, যা হবার হয়ে গেছে। এখন তোমাকে আমরা ছেড়ে দিচ্ছি। এখন তুমি বাসায় চলে যাবে। আর কোনো দিন যদি তোমাকে ওইসব ক্লাবে দেখি তাহলে কিন্তু তোমাকে ছেড়ে দিব না। আর যেটা বললাম, কালকে সকাল সকাল এখানে চলে আসবে। একটু লেট হলে কিন্তু বিপদে পড়ে যাবে। শুভ বুঝলো না তারা কেন কালকে তাকে আসতে বলেছে, কিন্তু এখন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে হবে। সেই কারণে সে দৌড়ে বাইরে চলে গেল। বাইরে যাবার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তার বন্ধুরা তার সাথে এমন কিছু করবে এটা সে কোনোদিনও কল্পনাও করতে পারেনি। ওদিকে শুভ চলে যাওয়ার পর রাজীব সাহেব এবং আরিফ সাহেব দুজনেই কিছুক্ষণ চুপ থেকে কথা বলতে শুরু করলেন। রাজীব সাহেব তখন আরিফ সাহেবের দিকে তাকিয়ে বললেন, শুভকে যে করেই হোক ভালো করতে হবে। শুভকে ভালো করতে পারলে আমাদের জন্যই উপকার হবে। আমরা তাকে আমাদের প্ল্যানের গুটি হিসেবে ব্যবহার করতে পারবো। আমি যেটা বললাম সেটা খুব মনোযোগ দিয়ে শোনো। কালকে থেকে ওকে ভালো করে ট্রেনিং দিবে আর ওকে সব কিছু বুঝিয়ে দিবে। ও যদি আমাদের সাথে থাকে তাহলে শিহাবের কাছে পৌঁছানো একদম সহজ হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি কালকে থেকে ওকে ট্রেনিং দেওয়া আরম্ভ করব। ও একদম ঠিক হয়ে যাবে আর কোনোদিন ওই জায়গায় যাবে না। শুভ বাসায় ফিরে দেখে তার আব্বু আম্মু বসে আছেন। তারা দুজনেই কিছুই জানেন না। তাকে দেখে স্বাভাবিক আচরণ করলেন। শুভ তখন নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে রুহি ঘুমিয়ে আছে। তার ঘুমন্ত চেহারাটা শুভর খুব সুন্দর লাগছিল। সে তখন চুপচাপ রুহির দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করেই রুহি বলে উঠল, আমাকে দেখা শেষ হয়েছে? এখন বলেন কোথায় গিয়েছিলেন?
আমাকে বলে যাওয়ার প্রয়োজন মনে করনি? আমি কালকে রাতে কতক্ষণ জেগেছিলাম আপনার জন্য, সেটা কি আপনি একবারও চিন্তা করেননি? শুভ তার দিকে তাকিয়েছিল। রুহি অনেক রাগী চেহারা নিয়ে কথাগুলো বলছিল। তখন শুভ তার কাছে গেল। সে বুঝতে পারছিল মেয়েটার প্রতি সে দুর্বল হয়ে পড়েছে। শুভ তখন নরম স্বরে রুহিকে বলল, তারা জোর করে আমাকে আটকে রেখেছিল, সেই জন্য আসতে পারিনি। তুমি কেন আমার জন্য অপেক্ষা করছিলে? ঘুমিয়ে পড়লেই তো হতো। হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়ি, এরপরে এসে বাসার সবাইকে ডিস্টার্ব করেন। বাসায় কেউ জানেও না তুমি যে ড্রিঙ্ক করো। যদি বাসায় কেউ এই বিষয়টা জানতে পারে তাহলে কি কেলেঙ্কারি হবে, বুঝতে পারছো? শুভ কিছু বলতে পারল না। শুভ মুচকি হাসলো। সে বুঝতে পারল রুহি তাকে বাঁচানোর জন্যই এমন আচরণ করছে। এরপর সে ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিল। ঘুম থেকে উঠেই ভাবতে লাগলো ওই লোকগুলো কেন তাকে দেখা করার কথা বলছিল। পরের দিন সকালে শুভ আবারও সেখানে গেল। এবার সে ভালোভাবে অফিসটা দেখলো। এটা ছিল সিআইডির অফিস। ভিতরে ঢোকার পর সবাই তাকে দেখে স্বাভাবিক আচরণ করলো। কিছুক্ষণ পর আরিফ সাহেব এসে বললেন, শুভ, তুমি কি বুঝতে পারছো তোমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? আমরা তোমাকে ট্রেনিং দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি। শুভ তখন হতভম্ব হয়ে তাদেরকে বলল, কিসের ট্রেনিং স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো শুভ, কালকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে ছেড়ে দেওয়ার পর আমরা তোমাকে আমাদের এই গ্রুপে নিয়ে আসব। তুমি আমাদের সাথে কাজ করবে, অপরাধীদেরকে ধরতে তুমি আমাদেরকে সহযোগিতা করবে। শুভ তখন এই কথা শোনার পর ভয় পেয়ে গেল। সে অপরাধী ধরবে, এটাও কি সম্ভব? শুভ তখন তাদের দিকে তাকিয়ে বলল, স্যার, আমি এই কাজ করতে পারবো না। প্লিজ আমাকে এই কাজের কথা বলবেন না। আমি এসব ঝামেলায় জড়াতে চাই না। দেখো, তোমার একটা দায়িত্ব আছে এই দেশের প্রতি। আমরা এই দেশের জন্য কাজ করি। তুমি চাইলে এই অপরাধীদেরকে ধরতে আমাদের সাথে সহযোগিতা করতে পারো। তোমার বন্ধুরা এইসবের সাথে জড়িত, কিন্তু আমরা অনেক চেষ্টা করেও ওদের বসকে ধরতে পারছি না। তাই তুমি চাইলে আমাদেরকে ওদেরকে ধরতে সহযোগিতা করতে পারো। আমরা চাই তুমিও নিজের দেশের জন্য কিছু একটা করো। এভাবে তোমার জীবনটা ধ্বংস করো না। আমরা তোমার বাবাকে চিনি, উনি অনেক ভালো একজন মানুষ, সমাজের সেবার জন্য অনেক কাজ করেছেন। তুমি তার সন্ধান হয়ে খারাপ পথে চলে যাবে, এটা আমরা মেনে নিতে পারছি না। কিন্তু স্যার, আমার দ্বারা কি এসব সম্ভব? আমি কোনোদিন এসব কোনো কাজ করিনি, সেই জন্য আমার অনেক ভয় করছে যদি কোনো ক্ষতি হয়ে যায়। তুমি কোনো চিন্তা করো না। যখন তুমি আমাদের সাথে কাজ করবে তখন আমরা তোমাকে টুকটাক সেলফ ডিফেন্স শিখাবো। তোমাকে আমরা প্রফেশনালি কোনো অফিসার বানাচ্ছি না। তুমি শুধু আমাদের সাথে কাজ করবে আমাদের সহযোগী হিসেবে। এরপর তুমি চাইলে তোমার ইচ্ছামতো কাজ করতে পারো। তুমি শুধু আমাদেরকে এই অপরাধীকে ধরতে সহযোগিতা করো। এই এলাকায় যত মাদক ব্যবসা হয় সব কিছুর সাথে তারা জড়িত আছে। শুভ কথাটা শোনার পর কিছুটা মনে জোর পেল, কারণ যাদের সে বন্ধু ভাবত তারাই তার ক্ষতি করার চেষ্টা করেছে। তার বিশ্বাসের সুযোগ নিয়ে তারা তার সাথে বেইমানি করেছে। তারা না বলে মাদকের ব্যবসা করেছে। গতদিন সে এটাও জানতে পেরেছে যে সজীবের আসলে কোনো বোনই নেই, অথচ সজীব তার থেকে বোনের কথা বলে অনেক টাকাও নিয়েছিল। এমনকি আগেও তারা নানান অজুহাতে তার কাছ থেকে অনেক টাকা নিয়েছে। এরপর শুভ আরিফ সাহেবের সাথে মিলে কিছুক্ষণ বিভিন্ন জিনিস শিখল। তখন আরিফ সাহেব তার দিকে তাকিয়ে বললেন, জানো শুভ, আমাদের সমাজটা এখন অনেক খারাপ হয়ে গেছে। কেউ ভালো কোনো কাজের সাথে জড়িত হতে চায় না, সবাই খারাপ পথে চলে যায়। ভালোবাসাকে অনেকে সস্তা মনে করে, কিন্তু ভালোবাসা আসলে ততটাও সস্তা নয় তুমি যতটা মনে করছো। তুমি কালকে আমাদেরকে যেই কথা বললে, এটা আমি চিন্তা করে দেখলাম তুমি আসলে সত্যিকারের ভালোবাসা কি সেটাই বুঝতে পারোনি। তুমি একটা লোভী মেয়ের প্রেমে পড়েছিলে যে তোমার ভালোবাসাটাকে উপলব্ধি করতে পারেনি। সে শুধুমাত্র টাইম পাস করেছে তোমার সাথে টাকার জন্য, কিন্তু তোমার স্ত্রী তোমাকে সত্যি ভালোবাসে। তোমার জন্য কালকে কতটা টেনশন করছিল এটা তুমি নিজেই বুঝতে পারছো। তাই তোমাকে এখন তোমার অস্তিত্বের জানান দিতে হবে। যারা তোমার এত বড় ক্ষতি করেছে তাদেরকে তুমি উচিত শিক্ষা দিবে। আরিফ সাহেব কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল শুভ। তিনি শুভকে আরও বেশ কিছু পরামর্শ দিলেন। সারাদিন তাদের সাথে বেশ ভালোই সময় কাটলো শুভর। সন্ধ্যার দিকে তারা শুভকে বাসায় যাওয়ার অনুমতি দিলেন। শুভ বের হবে এমন সময় আরিফ সাহেব তাকে ডেকে নিয়ে গিয়ে বললেন, তুমি তোমার বন্ধুদেরকে আজকে ফোন দিয়ে বলবে যে তুমি বিদেশে চলে যাচ্ছ কয়েকদিনের জন্য তোমার বাবার সাথে। তুমি তাদের সাথে কোনো দেখা করবে না। তুমি ঠিক 1 মাস পরে তাদের সাথে দেখা করার কথা বলবে। সেদিন তুমি পার্টির আয়োজন করবে। কথাগুলো আমি যেভাবে বললাম ঠিক সেভাবে বলবে। এখন সোজা বাসায় চলে যাও, রাস্তায় চোখ বন্ধ করে যাবে, ভুলেও নেশা করার কথা মাথায় আনবে না। শুভ কিছু বুঝতে পারছিল না তারা ঠিক কি করতে চাইছে তাকে দিয়ে। এরপর সে বাসায় ফিরে গেল। বাসায় ফিরে গেলেই সবাই অবাক হয়ে গেল, কারণ শুভ সাধারণত সন্ধ্যায় কখনোই বাসায় ফিরে না।
এইভাবে চলতে লাগলো দিনগুলো। প্রতিদিন সকালে এসে আরিফ সাহেবের অফিসে যেত, তাকে কাজে সহযোগিতা করত। এরপর সন্ধ্যায় বাসায় ফিরে ছাদে গিয়ে দাঁড়াতো। মাথায় প্রচণ্ড ব্যথা করতো তার। অনেক দিন ধরে মাদক সেবনের পর হঠাৎ বন্ধ করে দেওয়ার কারণে শরীরে একটা অস্বস্তিকর অনুভূতি হয়েছিল। ছাদে দাঁড়িয়ে শুভ ভাবতে লাগলো, আরিফ স্যার যেসব কথা বলেছেন সেগুলো কি সত্যি? সে জীবনে সত্যিকারের ভালোবাসা কি সেটা তো চিনতেই পারেনি। সে একটা মিথ্যে ভালোবাসার জালে আটকে গিয়েছিল। যদি বন্ধুরা তাকে ভালো উপদেশ দিত, সঠিক পথ দেখাতো, তাহলে হয়তো জীবনটা এমনভাবে শেষ করে দিতে হতো না। সে এখন চিন্তা করে, যদিও সময় মতো নিজের ভুল বুঝে ফিরে আসতো তাহলে হয়তো পরিবারের চোখে জলের কারণ হতো না। কিন্তু যারা বন্ধু নামে তার আশেপাশে ছিল তারা সবসময় তাকে উল্টো পথে ঠেলে দিয়েছে, মাদক নেওয়ার জন্য উৎসাহ দিয়েছে। আর শুভ সেই পথেই হাঁটতে শুরু করেছিল। কিন্তু এখন আর এভাবে চলা যাবে না। তারা জানা মতে ভার্সিটির অনেক ছেলে মেয়েই এই মাদক চক্রে জড়িয়ে পড়েছে, তাদের সবাইকে বাঁচাতে হবে। এইসব ভাবতে ভাবতেই শুভর মনে পড়ল রুহির কথা। মেয়েটা রিয়ার থেকে একেবারে আলাদা। যেখানে রিয়া সবসময় টাকা পয়সা আর সুবিধার কথা ভাবতো, সেখানে রুহি এতদিনও তার কাছ থেকে একটা চকলেট পর্যন্ত চায়নি। সে যখনই এসব চিন্তায় ডুবেছিল তখন হঠাৎই টের পেল কে একজন পাশে এসে দাঁড়িয়েছে। পাশে তাকিয়ে দেখে রুহি দাঁড়িয়ে আছে। তাকে দেখে শুভ একটু চমকে উঠল। তখন রুহি তার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, কি ব্যাপার, তোমার কি হয়েছে? এই কয়েকদিন থেকে দেখছি তোমার ব্যবহার সম্পূর্ণ আলাদা। আগের মতো রাগ দেখাও না, আবার রাতেও আসো সম্পূর্ণ সুস্থ। কি হয়েছে তোমার? মন খারাপ করে বসে থাকো কেন সব সময়? শুভ কোনো কথা না বলে আকাশের দিকে তাকিয়ে আছে। তখন রুহি শুভকে জড়িয়ে ধরল। শুভ আপত্তি করলো না। রুহি শুভর দিকে তাকিয়ে বলল, শুভ, জানো আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি আমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করব, তার সাথে প্রেম করব। এজন্য আমি কোনোদিন প্রেম করিনি, কিন্তু আমার সাথে এমন কিছু হয়ে যাবে আমি কোনোদিন বুঝতেও পারিনি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি শুভ, তুমি আমাকে কোনোদিন ছেড়ে চলে যাবে না তো? রুহির এমন আবেগময় কথা শুনে শুভ অবাক হয়ে গেল। সে বুঝতেই পারছিল না কি জবাব দেবে, শুধু চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। এরপর রুহিকে সরিয়ে সে নিজের রুমে চলে এলো। কিন্তু রুহি সেখানেই দাঁড়িয়ে রইল। রুমে আসার পরেও শুভ কিছুতেই শান্তি পাচ্ছিল না। কি করবে, কি বলা উচিত কিছুই বুঝে উঠতে পারছিল না। মনে হচ্ছিল নিজের মনের সাথেই প্রতিটা মুহূর্তে যুদ্ধ করে যাচ্ছে। সবকিছু কেমন যেন অচেনা হয়ে গেছে। প্রতিদিনের মতো পরের দিনও সে আরিফ সাহেবের ওখানে গেল। তাকে দিয়ে টুকটাক ফাইল চেক করানোর পাশাপাশি হালকা পাতলা ট্রেনিংও তাকে দেওয়া হচ্ছে। এখন সে মোটামুটি বন্দুক চালানো শিখে গেছে। কিন্তু শুভর মনে এখনো একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তারা কেন ইচ্ছা করে তাকে এসব শেখাচ্ছে? সেখানে হাজারো ছেলে মেয়ে সিআইডিতে যোগদানের জন্য আবেদন করে অপেক্ষা করে থাকে, সেখানে কেন তারা নিজেরা এগিয়ে এসে শুভকে এভাবেই সুযোগ দিচ্ছে? তাহলে কি তারা শুভকে ব্যবহার করতে চাইছে তাদের সুবিধার জন্য? সবকিছুই যেন একরকম ধোঁয়াশা হয়ে গেছে। এদিকে রুহি ছাদে দাঁড়িয়েছিল। তার মনের মধ্যে একটা আন্দাজ কাজ করছিল। এই কয়েকদিনে সে বুঝতে পেরেছে শুভ কিছুটা হলেও বদলেছে। এখন আর আগের মতো মাদক সেবন করে না, ড্রিঙ্কসও করে রাত করে বাসায় ফেরে না। বরং এখন সে তার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করে। তার বাবা মা খুব খুশি শুভর এই পরিবর্তন দেখে। কিন্তু রুহি ঠিক খুশি হতে পারছিল না, কারণ সে জানে শুভর ভেতরে কিছু একটা তো চলছে, যেটা সে কাউকে জানাতে চাচ্ছে না। শুভ সব সময় মন খারাপ করে চুপচাপ বসে থাকে। এইসব চিন্তা করতে করতে রুহি রুমে চলে গেল। রুমে গিয়ে দেখলো শুভ শুয়ে আছে। তখন সেও চুপচাপ গিয়ে তার পাশে শুয়ে পড়ল। এভাবে শুভর দিন চলছিল। সবকিছুর পরে সে রুহির প্রতি কেমন জানি দিন দিন দুর্বল হয়ে পড়ছিল। এটা সে খুব ভালো করেই বুঝতে পারছিল। মেয়েটা তাকে পাগল করে দিচ্ছে। সে রুহির প্রতি আকর্ষিত হয়ে পড়েছে। সে বুঝতে পারছিল সে রুহিকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সেটা রুহিকে বোঝাতে পারছিল না। শুভ নিজের মনের সাথে যুদ্ধ করছিল। এরই মধ্যেই ওখানে তার প্রায় 1 মাস শেষ হয়ে গেছে। তখন রাজীব সাহেব তাকে ডেকে নিলেন। শুভ দেখল আরিফ সাহেবও সেখানে বসে আছেন। তখন তিনি শুভর দিকে তাকিয়ে বেশ গুরুত্বের সাথে বলে উঠলেন, এই যে বন্দুকটা দেখতে পাচ্ছ, এটা আজ থেকে তোমাকে দিলাম। এটা খুব সাবধানে রাখবে। এটা সরকারি লাইসেন্সকৃত বন্দুক। এটা সাধারণত কাউকে দেয়া যায় না, কিন্তু আমি যেহেতু এটার দায়িত্বে আছি তাই ইচ্ছা করলেই যে কাউকে দিতে পারি। কিন্তু এটা যদি হারিয়ে ফেলো তাহলে আমাকে বিপদের মধ্যে ফেলে দিবে, কারণ এটা সরকারি মাল।
সরকার আমার কাছ থেকে এটার জন্য হিসাব নিবে, তাই এটা খুব সাবধানে রাখবে। কিন্তু স্যার আমি বন্দুক দিয়ে কি করব? বুকার মতো কথা বলবে না শুভ। তোমাকে আমরা এতদিন থেকে এখানে রাখছিলাম কি জন্য সেটা আমি তোমাকে এখন বুঝাচ্ছি। আমরা চাইছিলাম তোমার বন্ধুদেরকে ধরার জন্য তুমি আমাদের সহযোগিতা করো, এবং তোমার বন্ধুদেরকে ধরতে পারলেই আমরা পৌঁছে যাব শিহাবের কাছে। শিহাবকে ধরা এত সহজ না, তাকে একমাত্র চিনে তোমার বন্ধুরা, তাই তোমার বন্ধুদের কাছ থেকে তোমাকেই সব ইনফরমেশন জোগাড় করতে হবে, আর বন্দুকটা তোমার আত্মরক্ষার জন্য। শুভর কাছে ব্যাপারটা বেশ ভালো লাগলো, তাই খুশি হয়ে বলল, অবশ্যই স্যার, আমি চেষ্টা করব এই দায়িত্ব সঠিকভাবে পালন করার। তুমি আজকে থেকে তোমার কাজ শুরু করো। আজকে 1 মাস পূর্ণ হয়েছে। তুমি তোমার বন্ধুদের কাছে ফিরে যাও। তুমি কিভাবে ইনফরমেশন নিয়ে আসবে সেটা তোমার ব্যাপার, কিন্তু ভুলেও ওখানে গিয়ে ড্রিঙ্কস করতে শুরু করবে না। শুভ তার নতুন মিশনের জন্য বের হলো। এই 1 মাস কিভাবে সময় কেটেছে সে নিজেও জানে না। আজকে মনের ভিতরে আলাদা একটা রোমাঞ্চ কাজ করছে ওর। শুভ তখন তার বন্ধুদেরকে কল করলো। রাফি তাকে বলল তাদের পুরোনো জায়গায় চলে আসার জন্য। শুভ ওই ক্লাবে চলে গেল। সেখানে যাওয়ার পর তার মাথায় একটা প্ল্যান আসলো। শুভ কৌশলে সাজানো একটা বোতল বের করলো। সেই বোতলে শুভ আগে থেকেই মদের বদলে কোল্ড ড্রিঙ্কস ভরে নিয়ে গিয়েছিল এবং সেটা খেতে শুরু করলো। কিছুক্ষণ পর মাতাল হওয়ার অভিনয় করে রাফিকে বলল, আমি গিয়েছিলাম মালয়েশিয়াতে। ওখানে তো শুধু মাদকের ব্যবসার কিছুই নেই। আমার মনে হচ্ছে যদি কোনোভাবে টাকা দিয়ে পুলিশ ম্যানেজ করতে পারি তাহলে এই ব্যবসা করে অনেক টাকা ইনকাম করতে পারবো। আমাকে আর কোনো চিন্তা করতে হবে না। তুই সত্যি বলছিস? তুই এই ব্যবসা করলে অনেক ভালো হবে। তোর কাছে টাকা আছে, তোর বাবাকে বললেই তোকে টাকা দিয়ে দিবে। আমরা তোকে হেল্প করব। আমাদের পরিচিত অনেকেই আছে যারা মাদক সাপ্লাই করে, তাদের কাছ থেকে তোকে কিনে দেব। এরপর আমরা 3 জন মিলে বিক্রি করব। এটা তো খুব ভালো কথা। আমিও এটাই চিন্তা করছিলাম, তোর পরিচিত কেউ থাকলে আমাকে তার সাথে কন্ট্যাক্ট করিয়ে দে। আমি তার কাছ থেকে মাদক কিনে নিয়ে আসব। আমি আমার বাবাকে বুঝিয়ে ফেলেছি। অনেক টাকা আমার বাবার কাছ থেকে ব্ল্যাকমেইল করে নিয়ে গেছে। এখন আমি সেই টাকা দিয়ে মাদক কিনতে চাই এবং সেটা আমরা 3 বন্ধু মিলে বিক্রি করব। আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। তাহলে দোস্ত, তুই কোনো চিন্তা করবি না। আমি কালকে তোকে নিয়ে যাব। আমার পরিচিত একজন আছে, আমরা কাল তোকে ওর কাছে নিয়ে যাব। শুভ তখন মনে মনে হাসলো, কারণ কালকে তারা কত বড় বিপদের মধ্যে পড়বে সেটা তারা নিজেরাও জানে না। শুভ তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে মাতাল হওয়ার ভঙ্গি করে সেখান থেকে বের হয়ে এসে রাজীব স্যারকে সব কিছু জানিয়ে দিল। তিনি এটা শোনার পর অনেক বেশি খুশি হলেন। ওদিকে, আপনি মা হতে চলেছেন, আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবেন। এই কথা শোনার পর রুহি যেন আকাশ থেকে পড়ল। আসলে হয়েছিল কি, সন্ধ্যার সময় সে আর তার শাশুড়ি মা ড্রয়িং রুমে বসেছিল। তখন হঠাৎ করে তার মাথা ঘুরে যায়। এটা দেখে তার শাশুড়ি দুজনেই অবাক হয়ে যান। তারা দ্রুত ডাক্তারকে ডেকে আনেন। ডাক্তার এসে যে কথাটা বললেন সেটা শুনে রুহি বোঝার চেষ্টা করছিল কি বলবে, কিভাবে গ্রহণ করবে। শুভ এখনও তাকে স্ত্রী হিসাবে মেনে নেয়নি। সে কেমন প্রতিক্রিয়া দেখাবে এটা ভাবতে রুহির মনটা খারাপ হয়ে গেল। রুহির মনে হচ্ছিল যদি শুভকে এই খবরটা জানানো হয় তাহলে হয়তো সে অনেক খুশি হবে। হাজারো চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। অন্যদিকে তার শ্বশুর শাশুড়ি খুব খুশি হয়েছেন। তারা তো পরের দিন পুরো এলাকায় মিষ্টি বিতরণের পরিকল্পনাও করে ফেললেন। তার রুম থেকে চলে যাওয়ার পর রুহি নিজেকে সুন্দর করে সাজালো। সে ঠিক করেছিল আজকে সে আবারও শুভকে তার মনের কথা বলবে। অনেক দিন তো কেটে গেছে, এবার সে জানতে চায় শুভ তাকে সত্যিই গ্রহণ করবে কিনা। রাত তখন প্রায় 9টা। শুভ বাসায় ফিরে আসে। রুহি তার জন্য অপেক্ষা করছিল। সে এগিয়ে গিয়ে কিছু বলার আগেই শুভ বলল, রুহি, আমি অনেক ক্লান্ত, আমাকে এখন ডিস্টার্ব করবে না। আমি একটু ঘুমাতে চাই। তুমি কিছু বলার হলে কালকে বলবে, এখন আমি এসব শুনতে চাই না। কথাটা শোনার পর রুহির মনটা খারাপ হয়ে গেল। সে কোনো কথা বলতে পারল না। শুভ তাকে এড়িয়ে চলে গেল। রুহি বারান্দায় গিয়ে কাঁদতে শুরু করলো। সে এত খুশির একটি সংবাদ শুভকে জানাতে পারল না, বরং শুভ তাকে উপেক্ষা করলো। তার মনে অজানা একটা অভিমান জন্ম নিল। সেই অভিমানে কিছু না বলে চুপচাপ গিয়ে তার পাশে শুয়ে পড়ল। পরদিন সকালে শুভ কিছু না বলেই উঠে চলে গেল। সকালে রুহি কথাটা বলতে পারল না। অন্যদিকে তার শ্বশুর শাশুড়ি খুশি দেখে রুহির মন বিভ্রান্ত হয়ে পড়ল। সে বুঝতে পারছিল না এই পরিস্থিতিতে সে খুশি হবে না কান্না করবে।
তারা এতটাই ব্যস্ত হয়ে পড়লেন খবরটা নিয়ে। এদিকে শুভ বাইরে চলে এলো। বাইরে আসার পর তারা দেখা হলো সজীব আর রাফির সঙ্গে। আগেই সে রাজীব স্যারকে জানিয়ে দিয়েছিল তাদেরকে ফলো করতে। সজীব আর রাফি শুভকে নিয়ে গেল একটা আস্তানায়। সেখানে পৌঁছানোর পর একজন লোক শুভকে দেখে তার দিকে এগিয়ে এসে বলল, কি ব্যাপার, তুই কি মাদক কিনতে যাচ্ছিস? জি, আমি কিনতে চাচ্ছিলাম। আমাকে সজীব আর রাফি তোর কথা বলেছে। আমার কাছে এমন এক লোক আছে যিনি কোটি কোটি টাকার মাদক ব্যবসা করেন। তার কাছ থেকে আমি এনে দিতে পারবো, কিন্তু এর জন্য আমার কিছু কমিশন লাগবে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যত টাকা বলবেন তত টাকাই দিব, কিন্তু আমাদের যত লাভ হয় এটা একটু ব্যবস্থা করে দিবেন। এসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমি যেখান থেকে নিয়ে আসবো সেখানে কোটি কোটি টাকার ব্যবসা হয়। তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। তিনি এই এলাকার একজন বড় ব্যবসায়ী। তারা তখন শুভর সাথে কথা বলতে শুরু করলো। হঠাৎ করেই সেখানে রাজীব স্যার এবং তার টিম আক্রমণ চালালো। আক্রমণ করে তারা সবাইকে ধরে ফেললো। রাফি এবং সজীব তখন শুভর দিকে তাকিয়েছিল। শুভ ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে গেল। এরপর বলল, তোরা আমাকে বন্ধু ভাবতিস তাই না? বন্ধু হলে তোরা আমাকে এত বড় বিপদের মধ্যে কিভাবে ফেলতে পারলি? সেদিন রাতে তুই আমাকে কি বলেছিলি সজীব? এটা তোর বোনের ওষুধ তাই না? তোর তো কোনো বোনই নেই, তাহলে তুই কেন আমাকে মিথ্যা কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়ে যেতি এই ব্যবসা করার জন্য, তাই না? তারা তখন ভয় পেয়ে শুভর দিকে তাকালো। শুভ তাদের পাত্তা না দিয়ে রাজীব স্যারের সাথে যেতে শুরু করলো। তাদেরকে নিয়ে অফিসে পৌঁছানোর পর জিজ্ঞাসাবাদ শুরু হলো। শুভকে পাশে দাঁড় করিয়ে রাখা হলো সব কিছু পর্যবেক্ষণ করার জন্য। জিজ্ঞাসাবাদের মাধ্যমেই শুভ জানতে পারলো শিহাব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তখন রাজীব স্যার শুভকে ডেকে নিয়ে গিয়ে বললেন, শুভ, তোমার কাজ আমাদের অনেক পছন্দ হয়েছে। এখন থেকে নতুন একটা দায়িত্ব পালন করতে হবে। কাল থেকে তুমি শিহাবের লোকজনের উপর নজর রাখবে। তারা কি করে, কোথায় যায়, সব কিছু আমি জানতে চাই। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি এই দায়িত্ব সঠিকভাবে পালন করব। তুমি একা না, তোমার সাথে আরফিও থাকবে। দুজন মিলে যত তাড়াতাড়ি সম্ভব শিহাবের খোঁজ করো। শিহাবকে এভাবে পালিয়ে বেড়াতে দিলে চলবে না। রাজীব স্যারের কথা শুনে শুভ আর আরিফ দুজনেই কাজে লেগে পড়লো। এভাবে শুভর দিনগুলো যেতে লাগলো। কিন্তু শুভ লক্ষ্য করলেও রুহির ব্যবহারের মধ্যে একটা বড় পরিবর্তন এসেছে। আগের মতো সে আর কথা বলে না, এখন সবসময় চুপচাপ থাকে। এমনকি তার চেহারাতেও যেন এক ধরনের পরিবর্তন চলে এসেছে। আগের চেয়ে অনেক সুন্দর দেখাচ্ছে তাকে। শুভ কিছুই জানে না রুহির ব্যাপারে। বাবা মায়ের সঙ্গেও শুভর এখন তেমন একটা কথা হয় না, কারণ সে কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে। তার মাথায় সব সময় কাজের চিন্তা ঘুরতে থাকে। কাজটাকে সে সত্যিই উপভোগ করতে শুরু করেছে। নিজের দেশের জন্য কিছু একটা করতে পারছে, এইটুকুই তার কাছে অনেক। এভাবে দেখতে দেখতে অনেক দিন কেটে গেছে। কিন্তু হঠাৎ করে রুহির শারীরিক কিছু পরিবর্তন শুভর চোখে পড়তে লাগলো। এসব দেখে শুভর মনে সন্দেহ জন্মালো। এদিকে শিহাবের লোকজন এখন তাদের ভয় পেতে শুরু করেছে। অনেককে তারা ইতিমধ্যেই ধরে ফেলেছে। প্রতিদিন শুভ ক্লান্ত হয়ে বাসায় ফিরে এসে ঘুমিয়ে পড়ে। রুহি প্রতিদিন তার জন্য খাবার রেডি করে রাখে, কিন্তু কখনোই তাকে খাওয়ার কথা বলে না। শুভ নিজেই খাবার খেয়ে নেয়। এই বিষয়গুলো তার কাছে ধীরে ধীরে বিরক্তিকর লাগতে শুরু করেছে। প্রতিদিন ঘুমানোর আগে সে দেখতে পায় রুহি বারান্দায় গিয়ে কান্না করছে। আজও তেমনটাই হলো। রুহি বারান্দায় চলে গেল। শুভ চুপচাপ তার পেছন পেছন গেল। রুহি শুভকে দেখে কিছু না বলে কেঁদে ফেলল। তখন শুভ তাকে বলল, রুহি, কি হয়েছে? তুমি এরকম করছো কেন? তুমি তো আগে এরকম করতে না। তোমার এরকম ব্যবহারে আমি কষ্ট পাচ্ছি, এটা কি বুঝতে পারছো না? এই কথা শোনার পর রুহির কান্নার গতি আরো বেড়ে গেল। শুভ এতদিন থেকে রুহির ব্যাপারে কোনো খবর নেয়নি। আস্তে আস্তে রুহি তার সন্তানের অস্তিত্ব লক্ষ্য করতে পারছে। রুহি কান্নামাখা কণ্ঠে শুভকে বলল, কেন এসেছো? আমার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য? যেদিন আমি সেজে গুজে তোমার জন্য অপেক্ষা করছিলাম সেদিন তোমাকে আমি পাইনি। তোমাকে আমি সংবাদটা জানাতে পারিনি তুমি বাবা হতে চলেছো, সেটাও তুমি শুনতে চাওনি। তোমার কাছে সেটা বিরক্তিকর মনে হয়েছে। কেন এসেছো এখন? সেই কথা শোনার জন্য? এই কথা শোনার পর আমি যেন আকাশ থেকে পড়লাম। এতদিন থেকে এই কথাটা আমি শুনতে চাইনি। প্রায় 3 মাস আগে সে আমাকে কথাটা বলতে চেয়েছিল, কিন্তু 3 মাসে আমার একটু সময় হয়নি তার এই কথাটা শোনার। আমার নিজের প্রতি রাগ হচ্ছিল। আমি তখন তার সামনে বসে পড়লাম। এরপর কান্না করে তাকে বললাম, সরি, আমি ভুল করে ফেলেছি রুহি। আমি এতদিন থেকে তোমার সামনে নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে চাইছিলাম। নেশার অন্ধকার জগৎ থেকে বের হতে চাইছিলাম। আমি কতটা খুশি হয়েছি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি তো আমাকে
আমাকে বলতে পারতে এই কথাটা? একদিন বলতে পারোনি বলে তুমি এত বড় একটা খুশির সংবাদ আমার থেকে লুকিয়ে রাখলে? শুভর কান্না দেখে আমি তাকে জড়িয়ে ধরলাম, কারণ এই মানুষটার কান্না আমি সহ্য করতে পারবো না। এরপর সে আমার সাথে আরো অনেকক্ষণ কথা বলল। আমি অনেক খুশি ছিলাম। বুঝতে পারছি শুভ আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু তার মুখ থেকে তার ভালোবাসার কথাটা শুনতে চাই। গত কয়েকদিনে শুভ আমাকে বলেছে সে একটা কাজে যোগ দিয়েছে, কিন্তু শুভ কি কাজ করে সেটা আমি বা আমার শ্বশুর শাশুড়ি অনেক জিজ্ঞাসা করেছি, সে কিছুই বলেনি। এদিকে আমি পাগল হয়ে যাচ্ছি, কারণ সে প্রত্যেকদিন সকালে বেরিয়ে যায়, আবার সন্ধ্যার পরে বাসায় ফিরে আসে। আসার পর আমার সাথে কথা বলে, আমার খেয়াল রাখে, আমাকে নিয়ে ঘুরতে বের হয়। শুভর মধ্যে বিশাল একটা পরিবর্তন চলে এসেছে। সে নতুন করে দায়িত্ব নিতে শিখেছে। আমার প্রতি তার যে দায়িত্ব সেগুলো সঠিকভাবে পালন করছে, কিন্তু কখনো বলে না যে সে আমাকে ভালোবাসে। আমি তার ব্যবহার দেখে বুঝতে পারি সে আমাকে ভালোবাসে। এইভাবে দিন কাটতে শুরু করলো। শুভর প্রতি আমার ভালোবাসা আরো গভীর হলো। এখন আমার বাবুর অস্তিত্ব আমি বুঝতে পারি। সে আমার পেটের মধ্যে নাড়াচড়া করে। শুভ এটা নিয়ে অনেক এনজয় করে। শুভর হাসি মুখ দেখে আমি অনেক খুশি হলাম। যত দিন যাচ্ছে তত আমার ভয় আরো বাড়ছিল, কারণ আমি ওকে হারাতে চাই না। যদি আমি এই পৃথিবী ছেড়ে চলে যাই তাহলে কি হবে? দেখতে দেখতে কেটে গেল আরো 6টা মাস। ডাক্তার আমার ডেলিভারির ডেট দিয়েছে, কিন্তু ডেট পার হয়ে গেছে, এখনো আমার বেবি হচ্ছে না। আর এটা নিয়ে অনেক বেশি চিন্তায় ছিলাম সবাই। একদিকে যেমন রুহির চিন্তা, অন্যদিকে শিহাবের অনেক কাছাকাছি আমরা পৌঁছে গেছি। আমি, রাজীব স্যার এবং আরিফ স্যার মিলে প্ল্যান করছিলাম শিহাবকে কিভাবে আক্রমণ করা যায়। আমরা সিদ্ধান্ত নিলাম শিহাবের আস্তানায় আমরা আক্রমণ করব। সেই জন্য রাজীব স্যার তার টিমের সব অফিসার নিয়ে একটা মিটিংয়ে বসলো। তারা সিদ্ধান্ত নিল কালকে রাতেই শিহাবের আস্তানায় আক্রমণ করবে। রাজীব স্যার আমাকেও থাকতে বলল, যদিও আমার এসব সামলানোর কোনো যোগ্যতা নেই, তবুও যেহেতু এসব ইনফরমেশন আমি জোগাড় করেছি তাই শেষ দিনে তাদের সাথে থাকতে বলল। আমি হ্যাঁ বলে বাসায় ফিরে গেলাম। যখন রুমে গেলাম রুহি আমার কাছে আসলো। আমি তখন তাকে জড়িয়ে ধরলাম। মনে মনে কিছুটা ভয় পেয়ে গেলাম, কারণ কালকে যদি আমার সাথে খারাপ কিছু হয় সেই জন্য আমি আমার মনের গোপন কথাটা রুহিকে বলে দিতে চাই। আমি তখন বললাম, আমি তোমাকে কোনোদিন কথাটা বলতে পারিনি রুহি। 1 বছর পার হয়ে গেল আমাদের ভালোবাসার। আমি তোমাকে ভালোবাসি রুহি। শুভ এই কথা শুনে আমি কান্না করে দিলাম। সে আমাকে ভালোবাসে এই কথাটা বলতে এত সময় লাগলো? আমি তাকে জড়িয়ে ধরলাম। আমার অনেক ভয় হচ্ছিল যদি হারিয়ে যায় তার জীবন থেকে। আমি তাকে এখন আর হারাতে চাই না। বেঁচে থাকার তীব্র ইচ্ছা তৈরি হয়েছে গত কয়েকদিনে। কিছুক্ষণ শুভর সাথে গল্প করে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম, কিন্তু ঘুম থেকে ওঠার পর দেখতে পেলাম শুভ আমার পাশে নেই। একটু পর আমার শাশুড়ি আম্মু এসে আমাকে খাইয়ে দিয়ে চলে গেলেন, কিন্তু শুভকে সারাদিন আর দেখতে পেলাম না। ওদিকে সারাদিন শিহাবের উপরে নজর রেখে শুভ সন্ধ্যায় রাজীব সাহেবকে সিগন্যাল দিল আক্রমণ করার। এদিকে রুহি তার শ্বশুর শাশুড়ির সাথে বসে গল্প করছিল শুভর পরিবর্তনের বিষয়ে। হঠাৎ করেই তার মাথায় কেমন জানি ঘুরে উঠল। রুহি আর দাঁড়াতে পারল না, পেটে তীব্র ব্যথা শুরু হলো। এটা দেখার পর তার শ্বশুর শাশুড়ি তাড়াতাড়ি করে শুভকে কল করতে শুরু করেছে, কিন্তু তার ফোন বন্ধ। সেজন্য তারা রুহিকে হসপিটালে নিয়ে গেলেন। রুহি হসপিটালের বেডে শুয়ে আছে। কিছুক্ষণ পরে তার সিজার হবে, কিন্তু শুভ ফোন ধরছে না। রুহির ভিতরটা ফেটে যাচ্ছে, কারণ যেই মানুষটা তার এই বিপদে সবার আগে থাকার কথা ছিল সেই মানুষটাকে কেন খোঁজ নেই। শুভর প্রতি তীব্র অভিমানে রুহির চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। ডাক্তার এসে রুহিকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন। এদিকে শুভ রাজীব সাহেবের সাথে শিহাবের আস্তানায় ঢুকে ভীষণ ভয় পেয়ে গেল। তারা ভেবেছিল হয়তো 4-5 জন হবে, কিন্তু ভিতরে যেতেই বুঝলো এখানে বেশ কয়েকজন লোক অস্ত্র নিয়ে আগে থেকেই প্রস্তুত ছিল। জীবনে প্রথম এমন ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হয়ে শুভর হাত পা থরথর করে কাঁপতে লাগলো। ঘামে তার শরীর ভিজে একাকার। চারিদিক গুলির শব্দে যেন তার ভিতরটা তছনছ করে দিচ্ছে। রাজীব সাহেব শুভর অবস্থা দেখে তাকে একটা দেওয়ালের কাছে লুকিয়ে থাকতে বললেন। শুভ সেখানে দাঁড়িয়ে সব দেখছে। অবশেষে রাজীব সাহেবের টিম শিহাব নামের সেই লোককে আটক করতে সক্ষম হলো। রাজীব সাহেব শিহাবের 2 হাত পেছনে ধরে আছেন। ওদিকে তার টিমের লোকেরা বাকি ঘরগুলোকে চেক করছে। শুভ হঠাৎই দেখলো একটা লোক ছুরি নিয়ে রাজীব সাহেবকে পিছনে এসে দাঁড়িয়েছে। শুভ কি করবে ভেবে পাচ্ছে না। এই মানুষটা তো তাকে সঠিক পথে এনেছে।
এখন সে কি পালিয়ে যাবে? শুভ অবশেষে নিজের জীবনের তোয়াক্কা না করে লোকটাকে পিছন থেকে গিয়ে চাপটে ধরল। লোকটার হাত থেকে ছুরিটা কেড়ে নিতে গিয়ে হাতের বেশ কয়েকটা জায়গা কেটে গেল। ততক্ষণে আরিফ সাহেব আর বাকিরাও এসে গেলেন। সবাইকে ধরে যখন তারা অফিসে যে ফিরে আসলো, তখন শুভ দেখলো তার ফোনে 100টার উপরে মিসড কল, আর সবগুলোই তার বাসা থেকে। শুভ ভয়ে ভয়ে ফোন ব্যাক করলো। ফোন ব্যাক করতে জানতে পারলো রুহির অপারেশন চলছে, সেই জন্য তাড়াতাড়ি হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে রাজীব স্যার জানিয়ে দিলেন কালকে একটা অনুষ্ঠান আছে, সেখানে তাকে যেতে হবে। শুভ তখন কান্না করে রাজীব সাহেবকে সব খুলে বলল। তিনি রুহির কথা শুনে বললেন যদি রুহি সুস্থ হয় তাহলে ওখানে যেতে, আর না হলে হসপিটালে থাকতে। শুভ ফোনটা রেখে তার মায়ের কাছে গেল। শুভকে দেখেই তিনি এগিয়ে এসে শুভর খালে কষি একটা থাপ্পড় মেরে দিলেন। তোকে আমার ছেলে বলতে ঘৃণা করছে। এই বিপদের সময় ফোন ধরছিলি না, কোথায় এমন কাজ করছিলি যে আমাদের ফোনটা তোলার সময় পাসনি তুই? এটা কত কষ্ট পেয়েছে জানিস? আম্মু, রুহি কোথায়? আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে, খুব বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম, না হলে তোমাদের ফোন ধরতাম। আম্মু বলো না রুহির কি হয়েছে, কেমন আছে ও? শুভর আম্মু তখন তাকে নিয়ে গেল একটা কেবিনে। সেখানে যাওয়ার পর দেখলো রুহি শুয়ে আছে, পাশে একটা ফুটফুটে ছেলে। শুভ তখন রুহির দিকে এগিয়ে গেল। সে শুভকে দেখে চিৎকার করে বলল, খবরদার, তুই যদি আমার সামনে আসবি তাহলে তোকে আমি শেষ করে ফেলবো। আমার ছেলেকে স্পর্শ করবি না, এটা তোর ছেলে না। তুই এত বড় একটা বিপদের মুহূর্তে আমাকে ছেড়ে চলে গেছিস। তোকে আমার স্বামী বলতে লজ্জা লাগছে। তুই আমার সামনে থেকে চলে যা, না হলে কিন্তু আমি নিজের ক্ষতি করে ফেলবো। রুহি, একটাবার আমার কথাটা শোনো। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। যদি আমাকে তুই ভালোবেসে থাকিস তাহলে এখন আমার সামনে থেকে চলে যাবি। তোর মুখও আমি দেখতে চাচ্ছি না। শুভ তখন কান্না করে সেখান থেকে চলে আসলো। তার আব্বু আম্মুকে দেখলো স্বাভাবিক আচরণই করছে, তার মানে কি তারাও শুভর উপর রাগ করে আছে? পরদিন শুভ চলে গেল অফিসে। সেখানে যাওয়ার পর দেখলো অনেক বড় আয়োজন করা হয়েছে, কিন্তু তার মনের অবস্থা সম্পূর্ণই খারাপ। একটু পর সেখানে ডিএসপি স্যার এলেন। উনি আসার পর সবাই ওনাকে বরণ করে নিল। উনি সবার সাথে কুশল বিনিময় করে শুভর কাছে এলেন। এরপর শুভর কাঁধে হাত রেখে বললেন, রাজীব আমাকে অনেক আগে তোমার কথা বলেছিল, কিন্তু আমি সেদিন তোমাকে কোনো গুরুত্ব দিইনি। তুমি প্রমাণ করে দিয়েছ মানুষ চাইলেই পরিশ্রমের মাধ্যমে নিজের খারাপ জীবনটাকে ভালো কাজে ব্যবহার করতে পারে। মিডিয়ার অনেক লোকজনই ছিল সেখানে। ডিএসপি এবং এসপি স্যার বক্তব্য দিলেন, শুভকেও কথা বলার সুযোগ দিলেন। শুভ সেখানে নিজের মাদকাসক্তি থেকে ফিরে এসে দেশের জন্য কাজ করার গল্পটা বলল। সবাই শুভর অনেক প্রশংসা করলো। এদিকে রুহি তখন হসপিটালে। কিছুক্ষণ পর তার শ্বশুরমশাই এগিয়ে এসে তাকে এবং তার শাশুড়ি আম্মুকে একটা ভিডিও দেখালো। ভিডিওটা দেখার পর তারা কান্না ধরে রাখতে পারল না। শুভ তাদের না জানিয়ে এসব করেছে। রিয়া বুঝলো সে শুভর সাথে অন্যায় করে ফেলেছে, তাই তাড়াতাড়ি করে শুভর কাছে ফোন করলো। ফোন করতেই শুভ ফোনে পিক করলো। মনে হচ্ছিল যেন তার ফোনের অপেক্ষায় বসেছিল সে। রিয়া একটু অভিমানী সুরে বলল, তুমি আজকে আমাকে দেখার জন্য আসলে না কেন? কেন? তুমি তো রাতের বেলা বললে তোমার সামনে যেন না আসি। আমি তো তোমার কথাটা রাখার জন্য এরকম করলাম। সত্যি বলছি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এখন থেকে 10 মিনিট সময় দিলাম। 10 মিনিটের ভেতরে যদি হসপিটালে না আসো তাহলে কিন্তু তোমার জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করতেছে। কথাটা শোনার পর শুভ আর টিকতে পারল না। সে সেখান থেকে দৌড় দিল। তার দৌড়ানো দেখে রাজীব সাহেব তাকে আটকালেন, এরপর বুকে জড়িয়ে ধরলেন। শুভ তার কাছ থেকে দোয়া নিয়ে আবারও দৌড় দিল। তিনি শুভর দিকে তাকিয়ে হাসলেন। পুরুষ মানুষের সবচেয়ে দুর্বল জায়গা এটা, তাই এই জায়গায় আঘাত লাগলে তো আর থেমে থাকা যায় না। শুভ দ্রুত হসপিটালে চলে আসলো। এখানে এসে দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে। তার বাবা খুশিতে কান্না করে দিয়েছে। শুভর বাবা এটা স্বপ্নেও চিন্তা করতে পারেননি যে তার ছেলে মানুষের ভালোর জন্য কোনো কাজ করবে। শুভ তাদের কাছ থেকে বিদায় নিয়ে রুহির কেবিনে গেল। রুহি শুভকে দেখে চুপচাপ বসে আছে। শুভ তখন তার কাছে গিয়ে মাথা নিচু করে বলল, সরি বউ। রুহি তখন হাসি মুখে শুভকে জড়িয়ে ধরল। শুভ যে নিজের কথা বাদ দিয়ে দেশের মানুষের কথা চিন্তা করতে পেরেছে, এটা দেখেই রুহির ভীষণ ভালো লাগছে। রুহি তখন শুভর কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, আমাদের ছেলে যখন জানতে পারবে তার জন্মের দিন তার বাবা এত বড় একটা কাজ করেছে, সেদিন যে সে কতটা খুশি হবে বুঝতে পারছো? এই সময়টায় তুমি হয়তো আমার পাশে থাকতে পারোনি। আমার রাগ হয়েছিল প্রচুর, কিন্তু এটা দেখার পর আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমার ছেলে বড় হয়ে
গর্ব করে বলতে পারবে এটা নিয়ে। রুহি, তুমি আমার জীবনে এসে এভাবে আমাকে পরিবর্তন করে দিবে এটা আমি ভাবতে পারিনি। তুমি সত্যি আমার কাছে স্বপ্নের মতো। এইভাবেই আমি তোমার কাছে তোমার স্বপ্ন হয়ে সারা জীবন থাকবো। আমি শুভকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সত্যি একজন নারী চাইলে একজন পুরুষকে মুহূর্তের মধ্যেই পরিবর্তন করে দিতে পারে। নারীর ভালোবাসা পুরুষকে ভালো খারাপ উভয় পথেই নিয়ে যেতে পারে। সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন।